প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছ 2020-21 সেশনে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাসে। আমরা সকলেই জানি সারা বিশ্বব্যাপী একটি বৈরী পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। করোনা আমাদের সমস্ত কার্যক্রমকে এক অর্থে ব্যাহতই করেছে। তবে আমরা দমবার পাত্র নই। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটি জাতি কখনো থেমে থাকতে পারে না। এ কারণে আমরা অনলাইনে তোমাদের ক্লাসের এই আয়োজন করেছি। তো সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি MZ হাসান, প্রভাষক, বিএম স্কুল অ্যান্ড কলেজ খুলনা। তোমরা আমাদের ভর্তির সময় যে গিফট প্যাক পেয়েছো, সেইখানে যে পেপারস তোমরা পেয়েছো, যে ডায়েরি পেয়েছো, তার মধ্যে তোমরা নিশ্চয়ই আমাদের লাইব্রেরির সন্ধান পেয়েছো। তো লাইব্রেরিতে ভিজিট করে তোমরা আগের আমাদের নেয়া ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো তোমরা অবজার্ভ করতে পারবে, ভিজিট করতে পারবে, সেগুলো থেকে তোমরা পাঠ গ্রহণ করতে পারবে। একই সাথে আমার একটি চ্যানেল আছে, বিএন বাংলা পাঠশালা। এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেও তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে পাঠ, সেটা তোমরা গ্রহণ করতে পারবে। তো আসো আমরা আমাদের আজকের পাঠে ঢুকে যাই। আমরা সিলেবাসটাকে এভাবে ভাগ করে নিয়েছি যে তোমাদের কবিতা আমি পড়াবো, আর আমাদের আরেকজন বাংলা ম্যাডাম আছেন মেহেরুন্নেসা, উনি তোমাদেরকে গদ্য পড়াবেন, গল্প এবং প্রবন্ধ। তো আমি যেহেতু কবিতা পড়াবো, প্রথম ক্লাসেই আমরা কবিতার সংজ্ঞায়ন নিয়ে একটু আলোচনা করব। দেখো, সেই একেবারে শৈশব থেকে, তোমাদের কৈশোর থেকে তোমরা এই কবিতার সাথে পরিচিত, ছড়ার সাথে পরিচিত। তোমরা একেবারে যখন কথা বলতে সবে শুরু করেছো, তখন থেকেই তোমরা ছড়া কবিতা শুনছো, এবং নিজেরা যখন বলতে শুরু করেছো, তখন থেকেই তোমরা ছড়া কবিতা বলছো। শুধু তাই না, তোমাদের প্রত্যেকটি পাঠ্যভুক্ত বাংলা বইয়ে সবসময়ই তোমাদের ছড়া বা কবিতা ছিল। যেখানে এটা তোমাদের কাছে নতুন কিছু নয়, তোমরা এটা সম্পর্কে জানো, এটা সম্পর্কে তোমরা বোঝো, এর সংজ্ঞায়ন, এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের নিশ্চয়ই নিজস্ব একটি ধারণা আছে। এবং পূর্ববর্তী শ্রেণীতে তোমাদের পূর্ববর্তী বাংলা শিক্ষকরাও নিশ্চয়ই এই বাংলা কবিতার সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আজকে সেই আলোচনার একটু ছোট্ট পুনরাবৃত্তি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। বাংলা কবিতা আলোচনা করবার জন্য আমাদেরকে দুটো টার্মের সাথে একটু পরিচিত হতে হবে। একটু বুঝে নাও, যে শাস্ত্র এই সাহিত্যের বিভিন্ন বিষয়, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকে, এই আলোচনার শাস্ত্রকে বলা হয় অলংকার শাস্ত্র। আমরা কি বলছি? অলংকার শাস্ত্র। অলংকার আমরা যেটা বুঝি, গহনা, আমাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। সাহিত্যের নানা প্রকরণের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার যে আলোচনা, সেই আলোচনাই হচ্ছে অলংকার শাস্ত্রের আলোচনা। তো আমরা আমাদের সাহিত্যের এই আলোচনা, অলংকার শাস্ত্রের এই আলোচনার জন্য দুটো পথকে আমরা বেছে নিব। তোমরা জানো, আমাদের এই পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচ্য, আর একটা হচ্ছে পাশ্চাত্য। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি, পশ্চিমের দেশগুলোকে বলা হয় পাশ্চাত্য, আর আমাদের এশিয়ার এই পূর্বের দেশগুলোকে বলা হয় প্রাচ্য। তো এই অলংকার শাস্ত্রেরও দুটো চলমান ধারা। একটা হচ্ছে পাশ্চাত্যের আলংকারিকদের নানা মন্তব্য আমরা গ্রহণ করব, আবার প্রাচ্যের আলংকারিকদের মন্তব্যও আমরা বিশ্লেষণ করব, এবং এই দুই ধারা নিয়ে এগিয়ে যেয়েই আমরা আমাদের সাহিত্য, আমাদের কবিতাকে বুঝবার চেষ্টা করি। তো তোমরা জানো, আমাদের ভারতীয় উপমহাদেশের সাহিত্যিক ভাষা হিসেবে খুবই সমৃদ্ধতম ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, যেটা একসময় ছিল বৈদিক ভাষা। আজকে ব্যবহার্য জীবনে সংস্কৃত ভাষা যদিও মৃত, তবে সাহিত্যের আলোচনায় সংস্কৃত আলংকারিকদের একটা ভূমিকা সবসময় স্বীকার করে নেওয়া হয়। সেই সংস্কৃত আলংকারিকরা বাংলা কবিতার সংজ্ঞা দিতে যে বলছেন, কাব্যম রসাত্মকম বাক্যম। অর্থ কি দাঁড়ালো? কাব্যম মানে হচ্ছে কাব্য, রসাত্মকম মানে হচ্ছে রসাত্মক, বাক্যম হচ্ছে বাক্য। অর্থাৎ কাব্য সেইটাই হবে যে বাক্যের মধ্যে
রস থাকবে। এখন এই রস বলতে আমরা কি খেজুরের রস বুঝবো না তালের রস? এটা তো আমাদের অনেকেরই ফেভারিট হতে পারে, খেজুরের রস, তালের রস, বাট সাহিত্যের রসটি খানিকটা ওরকমই। কিভাবে? যেমন তুমি খেজুরের রস খেয়ে এক ধরনের তৃপ্তি লাভ করো, এক ধরনের স্বাদ অনুভব করো, তালের রসের তৃপ্তি বা স্বাদটি কিন্তু আলাদা। একইভাবে তুমি যখন সাহিত্য পাঠ করো তখনও তোমার মনের মধ্যে এক ধরনের তৃপ্তি বোধে জাগে, এক ধরনের অনুভূতি জাগে। এই অনুভূতিটাই হচ্ছে রস। অর্থাৎ যে বাক্যগুলো এই অনুভূতি সঞ্চার করে সেই বাক্যগুলোকেই সংস্কৃত আলংকারিকরা কবিতা হিসাবে স্বীকার করে নিচ্ছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যাদের একটু গ্রামে বাড়ি, সেই গ্রামের অভিজ্ঞতা যদি তোমরা একটু স্মরণ করো, দেখবে যে একটু বয়স্ক মানুষের সামনে শহর থেকে যেয়ে যখন তুমি খুব পরিশীলিত ভাষায়, খুব প্রমিত উচ্চারণে নানা শহরীয় গল্প তুমি যখন তার সাথে উপস্থাপন করো, তার সাথে ভাগ করে নাও, তখন দেখবে কখনো কখনো তারা এরকম করে থাকেন, অত কাব্য করিস নে, যা বলবি সোজাসুজি বল, খুলে বল। এই যে তুমি বিশেষ ভঙ্গিতে পরিশীলিতভাবে একটু মজাদারভাবে কোনো একটি বিষয়কে উপস্থাপন করছো, যেটার মধ্যে দিয়ে রস মিশ্রিত হচ্ছে, সেটাকেই কিন্তু ওই গ্রামের বয়স্ক মানুষরা কাব্য হিসেবে ধরে নিচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারি যে সংজ্ঞাটি সংস্কৃত আলংকারিকরা বলছেন সেটি আমাদের সমাজের সাথে খুব যায়, অর্থাৎ আমাদের জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা তার পরিচয় পেতে পারি। এখন আসো আমরা একটু পাশ্চাত্যের আলংকারিকদের দিকে তোমাদের দৃষ্টি নিয়ে যাই। এস.টি. কলিন্স ইংরেজ কবি, রোমান্টিক যুগের কবি, তিনি কবিতার সংজ্ঞা দিতে যে বলছেন, দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ সর্বোত্তম শব্দ, সবচেয়ে সুন্দর সজ্জাবিন্যাস যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো কবিতা এস.টি. কলিন্সের মতে। ঠিক একই মতে রূপান্তর তোমরা যদি এটা খেয়াল করো তাহলে দেখবে যে শিরীষচন্দ্র দাস, একজন প্রাচ্যের আলংকারিক, তিনি বলছেন অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে বলে কবিতা। দুটো সংজ্ঞার মধ্যে যথেষ্ট মিল দেখা যাচ্ছে। মিলটাই স্বাভাবিক, কারণ আমরা তো কবিতা নিয়েই আলোচনা করছি আর দুজনেই কবিতার সংজ্ঞা নিয়ে কথা বলছেন। অর্থাৎ একই জিনিসকে তৎকালীন আলংকারিকরা বা কবিরা বা সাহিত্যিকরা যখন ব্যাখ্যা করতে যাচ্ছেন তাদের চিন্তার ক্ষেত্রে মিল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। এখন আসো আমরা একটু সংজ্ঞাটি আলোচনা করে দেখি কি বলছেন। দ্য বেস্ট ওয়ার্ড, অর্থাৎ সর্বোত্তম শব্দ। শোনো, আমরা যদি একটা উদাহরণ হিসেবে সূর্য শব্দটাকে গ্রহণ করি, তাহলে দেখো যে সূর্যের অনেকগুলো প্রতিশব্দ তোমরা বাংলা ব্যাকরণে শিখে এসছো। তোমরা হয়তো বলবে যে হ্যাঁ, সূর্যের নাম রবি, সূর্যের নাম তপন, সূর্যের নাম ভানু, সূর্যের নাম ভাস্কর, সূর্যের নাম অংশুমালী, দিনমণি, এরকম নানা নাম। সবসময় সূর্যের কি একই নাম? তা কিন্তু না। একদম ছোটবেলায় পড়া একটা কবিতা একটু খেয়াল করে দেখো যে সকালের সোনা রবি পূব দিকে ওঠে, তার মানে সকালবেলা যে সূর্যটি উঠছে সেটিকে আমরা বলছি রবি। আবার একেবারে ভোরবেলায় যেটা ওঠে সেটিকে আমরা বলছি উষা। বিকালে আমরা বলি সূর্য ভানু গেল পাটে, বিকালে সূর্যকে আমরা বলছি ভানু গেল পাটে, অর্থাৎ সন্ধ্যার আগে যে সূর্য সেইটাকে আমরা বলছি ভানু। একেবারে মধ্য গগনে সূর্য যখন গনগনে তেজ নিয়ে আবির্ভূত হয়, পর্যাপ্ত আলো দিয়ে সারা পৃথিবীকে ভাসিয়ে দেয়, তখন সেই সূর্যের নাম হচ্ছে ভাস্কর। সারাদিন এই সূর্যের উপস্থিতি দিনটাকে নিশ্চিত করে, এই জন্য এর নাম হচ্ছে দিনমণি, তাই না? এই দেখো, তাহলে একই সূর্য বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থা এবং অভিব্যক্তি প্রকাশ করবার জন্য তার নাম কিন্তু আলাদা। যখন আমরা একটি কবিতার চরণ ঠিক করব
যখন আমাদের পংক্তির সাথে পংক্তি মিলানো, শব্দের সাথে শব্দের মালা গাঁথবার সুযোগ তৈরি হবে, তখন কখনো কখনো আমাদের আকারান্ত শব্দের প্রয়োজন হয়। এখন আমি সূর্যকেই বোঝাবো আকারান্ত শব্দ দিয়ে, তখন আমি ব্যবহার করব সবিতা। যখন আমি সূর্যকে ব্যবহার করব কোনো একটি বর্ণের সাথে মেলানোর জন্য, আমি তখন তপন ব্যবহার করতে পারি। তাহলে একই সূর্যের শব্দের প্রতিশব্দের ব্যবহার এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তাহলে কি দাঁড়ালো, যে আমার অভিব্যক্তি, আমার পারিপার্শ্বিকতা বোঝানোর জন্য আমি আমার সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে সঠিক, সর্বোত্তম শব্দটিকে খুঁজে বের করি। সেটাই বলছেন এস.টি. কোলরিজ, সেটাই বলছেন শ্রীশচন্দ্র দাস, যে অবশ্যম্ভাবী শব্দ, অপরিহার্য শব্দ, বেস্ট ওয়ার্ড। ঠিক আছে, এবার হচ্ছে বেস্ট অর্ডার, অর্থাৎ এই শব্দটাকে আমরা সবচেয়ে ভালো যেভাবে। এবারে আসো আমরা একটু রবীন্দ্রনাথের কথা শুনে নিই। রবীন্দ্রনাথ বলছেন, অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরতন, ঘৃত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জানে। অর্থাৎ আমাদের মনের মধ্যে থেকে, অন্তরের মধ্যে থেকে আমরা বচনকে, অর্থাৎ আমার মনের কথাকে আহরণ করে নিব, বের করে নিয়ে আসবো। তারপরে সেটা দিয়ে আমরা কি করব, একটি আনন্দ লোক রচনা করব, বিরচন করব। অর্থাৎ এমন একটা জিনিস আমি তৈরি করব, সৃষ্টি করব, যেটি সৃষ্টি করে আমি আনন্দ লাভ করব, যিনি উপভোগ করবেন, পাঠ করবেন, তিনিও আনন্দ লাভ করবেন। সেটাইতে রবীন্দ্রনাথ বলছেন আনন্দ লোক। এরপরে কি করবে, যে আমাদের সংসার ধূলিজাল, অর্থাৎ সংসারের নানা দুঃখ কষ্টের মধ্যে সে একটা সঙ্গীতের রস সেখানে ছিটিয়ে দেবে, সিঞ্চন করবে। ফলে কি হবে, যে এই জীবন অতিবাহিত করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এটা যেটার মাধ্যমে হবে সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কবিতা। কবিতা সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন? ওয়ার্ডসওয়ার্থ বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ কি বলছে, যে কবিতা হচ্ছে তাই যা আমাদের মনের খুব গভীর আবেগ, পাওয়ারফুল ফিলিংস, এবং সেটা কি হয়, ওভারফ্লো হয়, উপচে ওঠে, উচ্ছ্বসিতভাবে প্রকাশিত হয়, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, সেটা কবিতা। এবং বলছে যে খুব গভীরভাবে আমরা যখন নীরবতার মধ্যে থাকি, ট্রাঙ্কুইলিটির মধ্যে থাকি, সেখানেই এই আবেগের সৃষ্টি হয়, সেখান থেকে এই আবেগকে আমরা কানেক্ট করতে পারি, গ্রহণ করতে পারি। ঠিক একই কথা বলছেন বঙ্কিমচন্দ্র। কি বলছেন, যে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেটাই গীতিকাব্য, সেই কাব্যই গীতিকাব্য। অর্থাৎ সেই একই কথা, ব্যক্তির মনের মধ্যে যে আবেগ সৃষ্টি হবে এবং সেই আবেগ, সেই ভাব উচ্ছ্বসিতভাবে বেরিয়ে আসবে, প্রকাশিত হবে, হলে তখন কবিতার জন্ম হবে। তার অর্থ হচ্ছে এই, যে আমাদের সকলেরই মন আছে, আমাদের সকলেরই জীবনে নানা ঘটনা ঘটে থাকে, যে ঘটনা আমাদেরকে খুব বেশি আলোড়িত করে, আমরা আমাদের আবেগকে আর ভেতরে আটকে রাখতে পারি না, প্রকাশ করতে বাধ্য হই, তখনই সেটি কবিতার আকারে আমাদের সামনে আবির্ভূত হয়। তোমরাও কেউ কেউ তোমাদের ব্যক্তি জীবনে হয়তো কবিতার চর্চা করে থাকবে, তোমাদের স্কুলের ম্যাগাজিনে তোমাদের কবিতা হয়তো প্রকাশিত হতে পারে, তোমাদেরও সকলের কাছে কবিতার আলাদা আলাদা সংজ্ঞা থাকতে পারে। সেই সংজ্ঞাগুলো নিয়েও আমরা আলোচনা করব। আগামী কোনো একটা ক্লাসে কবিতার বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন তোমাদের নিজস্ব যে কবিতা সম্পর্কে ধারণা, সেই ধারণাগুলো আমরা শেয়ার করব। আরেকটা কাজ তোমরা করতে পারো, যে এখন অনলাইনের যুগ, তোমরা সবাই ইন্টারনেটে পড়াশুনো করছো, একটু কবিতা বলে ইন্টারনেটে সার্চ দাও, কবিতার সংজ্ঞা বলে ইন্টারনেটে একটু সার্চ দাও, গুগলে সার্চ দাও বা অন্য কোনো সাইটে সার্চ দাও, দেখবে যে কবিতার অনেক সংজ্ঞা, অনেক বৈশিষ্ট্য গুগল তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, ইন্টারনেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। সেখান থেকেও তোমরা কবিতার সংজ্ঞা, কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে।
এবং নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্যে আমাদের জানা বোঝার যে এরিয়া সেটাকে আমরা আগামী ক্লাসে আরেকটু বাড়িয়ে নিব। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আমরা আশা করি বাংলা কবিতার সংজ্ঞা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিতে পারলাম। ধন্যবাদ সকলকে। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ।